দর্শক, আজ এবং আগামীর বাংলাদেশের আরও একটা এপিসোডে আপনাকে স্বাগত। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন জনাব আলী পারভেজ, কেন্দ্রীয় সংগঠক যুব বাঙালি, এবং সিরাজুল আলম খান দাদা ভাইয়ের একজন রাজনৈতিক উত্তরসূরি। আমরা তার কাছে জানার চেষ্টা করব একটি সংগঠন হিসেবে যুব বাঙালির লক্ষ্য উদ্দেশ্য কী। ধন্যবাদ মাতা বিশ্বাস আপনাকে, এবং আজ এবং আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত অতিথি করার জন্য বিশেষ ধন্যবাদ। আসলে যুব বাঙালি এটা একটা অদলীয় যুব সংগঠন। এটা এই সংগঠনের কাজ কোনো লেজুর ভিত্তি নাই, না, এটার কোনো লেজুর ভিত্তিক না। আর আমরা মানে যেই জায়গা থেকেই আমরা রাজনীতি প্র্যাকটিস করি, আসলে মূলত একটু ফ্ল্যাশব্যাকে যাইতে হবে আমি আসলে উচ্চশিক্ষার জন্য ঢাকা শহরে আমি 2007 সালে ঢাকায় আসি। আমি কলেজে ভর্তি হই যখন, তো হঠাৎ করে তখন 111 সরকার ছিল। হঠাৎ করে আমার এক বড় ভাই আমাকে সর্বপ্রথম সিরাজুল আলম খান দাদা ভাইয়ের কাছে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে আমি ওনাকে দেখে আসলে আমি মানে খুবই এক্সাইটেড হয়ে যাই, এরকম একজন ব্যক্তি আমাদের দেশে আছে এবং ওনার সম্পর্কে কিছুই জানি না। আমি যদি মাঝখানে একটু জিজ্ঞেস করি আপনাকে, যে যখন আপনি তার সম্বন্ধে জানলেন বা পরিচিত হলেন, তখন কি জানতেন যে তিনি একজন ইতিহাস পুরুষ বা একজন? না, তখন আসলে এভাবে জানতাম না উনি যে একজন ইতিহাস মানব আমার সামনে আছে, এটা আমি তখন জানতাম না। আমি যখন উনাকে দেখেছি, দেখার পরে আসলে প্রথমেই উনার প্রেমে আমি পড়ে যাই। উনার অ্যাটিটিউড, উনার কথা বলার ধরন, উনার চিন্তা চেতনা সব কিছু মিলিয়ে আমি মানে ফার্স্ট সাইট অফ লাভের মতো। মাঝখানে আপনাকে আরেকটা প্রশ্ন করি। আমি এর আগেও শুনেছি যে উনার এক ধরনের ম্যাগনেটিক পাওয়ার ছিল, ওনাকে দেখলেই মানুষ এক ধরনের আকর্ষণ বোধ করত। এটা নিঃসন্দেহেই সত্য কথা। আসলে উনার ভিতরে একটা চুম্বকীয় একটা মানে স্পিরিচুয়াল পাওয়ার যাকে বলি আমরা, আধ্যাত্মিক কিছু শক্তি, ওটা ওনার ভিতরে বিদ্যমান ছিল। এবং আমি ওই সময় তো আসলে এতটা ম্যাচিউর ছিলাম না, এতটা বুঝতাম না। তবে উনি আমাকে কিছু প্রশ্ন করেছিলেন, ওই প্রশ্নগুলোর উত্তর আমি সঠিকভাবে ওই সময় দিয়েছিলাম, যার কারণে উনি আমাকে খুব পছন্দ করেছে এবং উনি আমাকে বলেছে তোমরা এই ছাত্র সংগঠন করতে পারো, তবে এটা কোনো দলীয় না, এটা একদম নির্দলীয় বা নিরপেক্ষ জায়গা থেকে তোমরা ছাত্র রাজনীতি করতে পারবা। একটু যদি আপনাদের লক্ষ্য উদ্দেশ্যের জায়গায় আসতেন। আমাদের লক্ষ্য উদ্দেশ্যের জায়গাটা হয়েছে আমরা অভ্যন্তরীণ পরাধীন মুক্ত বাংলাদেশ গড়ার জন্যই আমরা আমাদের যত কর্মসূচি, যত আন্দোলন সংগ্রাম, মিছিল, মিটিং, আমরা এই জিনিসগুলাই প্রচার করি। পরাধীনতা মুক্ত হওয়ার জন্য আসলে কি করা উচিত? অভ্যন্তরীণ পরাধীনতা থেকে মুক্ত হওয়ার জন্য একটা যেই ব্রিটিশ পাকিস্তানি আমলের যেই রাষ্ট্রীয় ব্যবস্থা বা যেই শাসন ব্যবস্থা ছিল সেটাকে পরিবর্তন করা। সেটা পরিবর্তন কিভাবে করবেন? আপনি সেটা পরিবর্তন করতে হলে একটা স্বাধীন দেশ উপযোগী একটা রাষ্ট্রীয় কাঠামো আপনার গঠন করতে হবে। তার মানে হচ্ছে যে শাসক বদল নয়, আপনার শাসন ব্যবস্থা বদল হয় না। এই জন্য আমরা যেহেতু শাসক বদল করেছি, আমরা 1971 সালে শাসক বদল করেছিলাম, আমাদের উদ্দেশ্যই ছিল এই শাসন ব্যবস্থা এবং এই শাসক এদের আন্ডারে যদি আমরা থাকি বা এই সিস্টেমে যদি আমরা থাকি, তাহলে আমরা স্বাধীনতার প্রকৃত স্বাদ কখনোই উপভোগ করতে পারবো না। এই জন্যই 1971 সালে সশস্ত্র সংগ্রাম করতে হয়েছিল আমাদের। আগামীর বাংলাদেশ বিনির্মাণে এই মুহূর্তে যারা নীতি নির্ধারক পর্যায়ে আছে এবং জনগণ আছে, তাদের ভূমিকা আসলে কী হওয়া উচিত বা কিভাবে আগামীর বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব বলে মনে করেন? আসলে আগামীর বাংলাদেশ সুন্দরভাবে বিনির্মাণ করতে হলে সর্বপ্রথম স্বাধীনতার অর্থটা বুঝতে হবে। স্বাধীনতার অর্থ যদি আপনি না বুঝতে পারেন, তাহলে আপনি কি স্বাধীন, আপনি কোথায় স্বাধীন, কতটুকু স্বাধীন, আপনার লিমিটেশন কতটুকু, আপনি তো এগুলো ক্লিয়ার হবেন না। এগুলা ক্লিয়ার হওয়ার জন্য আপনার আগে স্বাধীনতার অর্থটা বুঝতে হবে। স্বাধীন কি একটা জাতি বারবার হয়? স্বাধীন একটা জাতি তো বারবারই হয় না, স্বাধীন তো একবারই হয়, যেটা আমরা হয়েছি 1971 সালে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে। আমাদের ক্ষেত্রে কেন বারবার হচ্ছে? আমাদের ক্ষেত্রে ওই যে আমরা ওই যে পরাধীন আমলের সিস্টেমটা, অভ্যন্তরীণ পরাধীনের যেই সিস্টেমটা, আমরা ওটাকে মানে ওটার সাথে আরো কিছু নতুন কিছু জিনিস অ্যাডাপ্ট করে আমরা আমাদের রাষ্ট্রীয় আমরা বাহ্যিক স্বাধীনতা অর্জন করলেও আমরা কাঠামোগত দিক থেকে স্বাধীনতা না অর্জন করার কারণেই আমরা আবার পরাধীন হয়ে আমরা বারবার পিছিয়ে যাচ্ছি, আমরা পরাধীন হচ্ছি এবং বারবার আমরা যতটুকু সামনের সম্ভাবনা তৈরি করতেছি তার চেয়ে দ্বিগুণ আমরা পিছিয়ে যাচ্ছি। এই জন্য আমাদের সর্বপ্রথম আমাদের চিন্তার স্বাধীনতা দিতে হবে, আমাদের বাক স্বাধীনতা দিতে হবে। আমাদের স্বাধীনতাকে কখনোই গলা টিপে হত্যা করার কোনো সিস্টেম থাকবে এই দেশে,
তাহলে কিন্তু আপনি স্বাধীনতার স্বাদ ভোগ একটা করতে বিষয় পারবেন একটু না। আপনি যদি সংক্ষেপে বলেন, আপনি একজন সিরাজুল আলম খান দাদা ভাইয়ের রাজনৈতিক উত্তরসূরি, তার সম্বন্ধে একটু সংক্ষেপে যদি বলতেন। আসলে তার ইতিহাস তো আসলে আমরা জানি যে সিরাজ, অনেকটাই আপনি যে প্রশ্ন করেছেন মানে ধন্যবাদ, কিন্তু আড়াল আসলে করা হয়েছিল। বাংলাদেশে সিরাজুল আলম খানকে নিয়ে এক কথায় আপনি প্রকাশ করবেন এরকম কোনো ডিকশনারি নাই। সিরাজুল আলম খানকে নিয়ে আপনার প্রচুর স্টাডি করতে হবে, প্রচুর গবেষণা করতে হবে। সিরাজুল আলম খানের সিগনিফিকেন্ট কিছু বলতে পারেন কিনা? সিগনিফিকেন্ট আমরা যেটা মনে করব, সিরাজুল আলম খান স্বাধীনতার যে সংজ্ঞাটা দিয়েছে, আমরা যদি ওই সংজ্ঞাটারে আমরা বুঝতে পারি এবং এটা লালন করতে পারি, তাহলে আমরা আগামীর বাংলাদেশ আমরা একটা টেকসই, স্বচ্ছ, পরিচ্ছন্ন, উন্নত বাংলাদেশে রূপান্তরিত করতে সক্ষম হব। সেই সংজ্ঞাটা হলো স্বাধীনতার অর্থ সিরাজুল আলম খান যেভাবে সংজ্ঞা দিয়েছেন, যে আইন ও বিধির দ্বারা বিদেশি শাসকেরা শাসন করে, সেই আইন ও বিধিকে বদলিয়ে দিয়ে নিজেদের উপযোগী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করাই হলো স্বাধীনতার মূল কথা। একটু আর একটা যে বিষয় আপনার কাছে জানার চেষ্টা করব, সেটা হচ্ছে যে সিরাজুল আলম খান দাদা ভাইয়ের যে ইতিহাস, সেই ইতিহাস আড়াল করা হয়েছে। তো আপনি যদি একটু বলতেন যে কে সিরাজুল আলম খান, মানে আসলে তার সম্বন্ধে একটু সিরাজুল আলম জনগণকে খান ধারণা দেওয়ার চেষ্টা করুন। স্বাধীনতার রূপকার, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা। সিরাজুল আলম খান ৬২ সালের ৬০-এর দশকের প্রথমার্ধে বাংলাদেশের ছাত্রলীগের অভ্যন্তরে উনি একটা সংগঠন ক্রিয়েট করে, সেটা সংগঠনের নাম নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ৩জন সংগঠক ছিল, সিরাজুল আলম খান ছিল তাদের প্রধান। সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক এবং কাজী আরেফ। তার মানে ৭১-এ দেশ স্বাধীন হলেও ৬২-তে তারা প্রথম দেশ স্বাধীনের পরিকল্পনা করেছে। হ্যাঁ, ৬২-তে তারা সর্বপ্রথম, তারও আগে থেকে বাংলাদেশ নিয়ে অনেকেই অনেক ধরনের গবেষণা করেছে, অনেক রিসার্চ করেছে, অনেক আন্দোলন করেছে, কিন্তু ৬২-র প্রথমার্ধেই যে নিউক্লিয়াস গঠিত হয়, ওই নিউক্লিয়াসের প্রকৃত যারা সংগঠক ছিল, কর্মী ছিল, তারা প্রায় ১৯৭১-এর মানে সশস্ত্র সংগ্রামের পূর্বে প্রায় ৭,৫০০ পরীক্ষিত ছাত্র সমাজের মধ্য দিয়ে একটা সংগঠন স্বাধীনতা সংগ্রামকে বেগবান করার জন্য সর্বোচ্চ স্পিড যাকে বলা হয়, একটা আন্দোলনকে সংগঠিত করে যে স্পিডটা স্বাধীনতা এনে দিয়েছে, সেই স্পিডটা জনক হয়েছে সিরাজুল আলম খান। আচ্ছা, সিরাজুল আলম খান দাদাভাই সম্বন্ধে জেএসডি সভাপতি জনাব আসমা আব্দুর রবের একটা বক্তব্য শুনেছিলাম যে তার জন্ম না হলে বাংলাদেশ জাতিরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতো না। আসলে এই ওনার কথাটার কোনো বক্তব্য ব্যাখ্যা কি আপনি- প্রাসঙ্গিক, কিন্তু বক্তব্যটা আসলে এইভাবে ডিরেক্টলি বলা যাবে না, কারণ দেশ স্বাধীন হওয়াটা আসলে কখন হবে, কিভাবে হবে, হয়তোবা ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর এত তাড়াতাড়ি হতো না, মানে এটা হয়তোবা জাতিরাষ্ট্রের অনেক পরে হতো। স্বপ্নদ্রষ্টা কি তিনিই ছিলেন? হ্যাঁ, স্বাধীন জাতি রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা উনি ছিলেন, উনার সাথে আরও অনেকেই ছিলেন, কিন্তু উনি মানে ফ্রন্ট লাইনে উনি চিন্তা ভাবনাটারে আরও বিকশিত করেছে। একটু সংক্ষেপে, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আমরা এই মুহূর্তে জনাব আলী পারভেজের কাছে জানার চেষ্টা করব যে জনগণকে বা সাধারণ মানুষকে কি মেসেজ দিচ্ছেন, কিভাবে দেখতে যাচ্ছেন? সাধারণ মানুষকে এখন যেই মেসেজটা দিতে চাচ্ছি, দিনের আলোর মতো পরিষ্কার যেই ঘটনাগুলো ঘটে গেছে প্রবহমান বাংলাদেশে, সেই ঘটনাগুলোকে আড়াল করে মিথ্যা একটা ঘটনাকে সামনে নিয়ে এসে কখনোই সাস্টেনেবল রাজনীতি করা সম্ভব না। অতএব আমরা যেটা বলতে চাচ্ছি, এই জুলাই আগস্টের যেই আন্দোলনটা হয়েছে, যেই কনসেপ্টটাকে সামনে নিয়ে, যে নতুন রাজনীতির বন্দোবস্তকের কথা বলে যে কনসেপ্টটা সামনে নিয়ে সারা দেশের মানুষকে সম্মিলিত প্রচেষ্টায় যে আন্দোলনটা ৫ই আগস্টে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে, ওই চাহিদা এবং ওই প্রত্যাশাটাকে অবশ্যই মূল্যায়ন করে বাংলাদেশটাকে আধুনিক, স্বচ্ছ, পরিচ্ছন্ন এবং সাস্টেনেবল একটা বাংলাদেশ গঠন করতে হবে। এজন্য সম্মিলিত প্রচেষ্টায়, দলমত নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টা একটা আগামীর বাংলাদেশ গঠন করতে হবে। অসংখ্য ধন্যবাদ জনাব আলী পারভেজ আমাদের সাথে তার মূল্যবান সময় শেয়ার করার জন্য। আগামীর বাংলাদেশ বিনির্মাণে যেমন আলী পারভেজের মতো মানুষেরা কাজ করে যাচ্ছে, এমন অসংখ্য মানুষ আছে এবং তাদেরই অনেককে আমরা নিয়ে আসার চেষ্টা করব এই অনুষ্ঠানে, এবং তারা কিভাবে চিন্তা করছেন আগামীর বাংলাদেশ নির্মাণে কিভাবে কাজ করা উচিত, সেই সকল কনসেপ্টগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। ধন্যবাদ।